এই বিমানে করেই ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। দেশবাসী এবং সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন, যাতে আপনি দেখতে পাচ্ছেন এই মাত্র আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়ে গেল এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলেন ওসমান হাদি এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে ডক্টররা রয়েছেন। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগের দাবিতে ডাকসু ভবন থেকে যে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিল সাদিক কায়েমের নেতৃত্বে, সেই মিছিলতে কিন্তু ইতিমধ্যে পুলিশের একটি ব্যারিকেড ভেঙে ঢুকে তারা কিন্তু এখন যে হাইকোর্ট যে মাজার প্রাঙ্গণ রয়েছে, হাইকোর্টের সামনে ব্যারিকেড পর্যন্ত কিন্তু চলে এসেছে এবং পুলিশও কিন্তু কঠোর ভূমিকায় দাঁড়িয়ে আছেন। তাদেরকে কিন্তু দ্রুত গতিতে এগিয়ে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কার্যালয় রয়েছে, সচিবালয়, সেটি কিন্তু তারা ঘেরাও করবেন এমনটি বলেছিল। তার সেই কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শরীফ ওসমান হাদি ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে বিমানে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিমানকে দেখানো হয়েছে। তো দর্শক, শরীফ ওসমান হাদি ভাইকে যখন বিমানে উঠানো হয় তখন ডাক্তাররা কি বলেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওসমান হাদিকে নিয়ে যাওয়ার সময় চিকিৎসক বললেন ভেরি ফেভারেবল কন্ডিশন। তো প্রিয় দর্শক, এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে, কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কাকে গ্রেপ্তার করেছে? মোটরসাইকেলের মালিককে। মোটরসাইকেলের মালিকের ঘটনাটা আপনাদের একটু বলি। যাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে, ওই মোটরসাইকেলের মালিক মোটরসাইকেল নেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে, করার পরে সে বাইক বিক্রি করে দিয়েছে, শোরুমে বিক্রি করে দিয়েছে। শোরুমে বিক্রি করে দেওয়ার সময় বলেছে যে আপনারা মালিকানা চেঞ্জ করে তারপরে বাইক বিক্রি করবেন, কিন্তু ওই শোরুমের মালিকানা চেঞ্জ না করে যে বিক্রি করে দিয়েছে তারই নামেই মোটরসাইকেল বিক্রি করে দিয়েছে। দেওয়ার পর এখন যখন মানে এই অপরাধীরা ওই শোরুম থেকে যে বাইক কিনছে, দেখতেছে যে অন্যজনের নামে মানে বাইকের রেজিস্ট্রেশন আছে, মালিকানা আছে, তখন তারা সহজে এটা কিনে নিয়েছে। তো এই মালিককে যখন ধরা হয়েছে, ধরে রিমান্ডে নেওয়া হয়েছে, তখন ওই মালিক বারবার বলতেছে যে আমি অসুস্থ হওয়ার কারণে আমার মোটরসাইকেল বিক্রি করে দিয়েছি, আমাকে আপনারা শোরুমে নিয়ে যান, তাহলে সব ঘটনা উদ্ঘাটন হবে। কিন্তু পুলিশ প্রশাসন এরা শোরুমে না নিয়ে গিয়ে তাকে ওখানে রিমান্ডে নিয়ে মারপিট করতেছে। শোরুমে যদি নিয়ে যেত তাহলে শোরুমের মালিক টালিক কে ছিল এই মোটরসাইকেল কেনা বেচাতে সব কিছুই তিনি বলে দিতে পারতেন। এটা তো অনেক দেরি হয়ে গেছে। এইদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে, অথচ দেখা গেল যে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 24 ঘন্টা কেন, 72 ঘন্টা পার হয়ে গেছে। অপরদিকে জুলকারনাইন সাহের বাংলাদেশের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদের আগেই খবর পেয়ে যাচ্ছে যে আসামি এদিক দিয়ে পালাইছে, আসামি অমুক জায়গায় আছে, এই নাম্বারে যোগাযোগ হচ্ছে, সব কিছু আগে বলে দিচ্ছে। তাহলে এটা কিন্তু বাংলাদেশের নেটিজেনরা এটাতে সন্দেহ করতেছে জুলকারনাইন সাহেরকে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে পরে কথা হবে। তো যখন দেখা গেল যে 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করার কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা 72 ঘন্টা পার হয়ে যায়, আজকে কি করেছে সাদিক কায়েমেরা স্বরাষ্ট্র উপদেষ্টার ওই ঘেরাও করেছে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগের দাবিতে ডাকসু ভবন থেকে যে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিল সাদিক কায়েমের নেতৃত্বে, সেই মিছিলতে কিন্তু ইতিমধ্যে পুলিশের একটি ব্যারিকেড ভেঙে ঢুকে তারা কিন্তু এখন যে হাইকোর্ট যে মাজার প্রাঙ্গণ রয়েছে, হাইকোর্টের সামনে ব্যারিকেড পর্যন্ত কিন্তু চলে এসেছে এবং পুলিশও কিন্তু কঠোর ভূমিকায় দাঁড়িয়ে আছেন। তাদেরকে কিন্তু দ্রুত গতিতে এগিয়ে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কার্যালয় রয়েছে, সচিবালয়, সেটি কিন্তু তারা ঘেরাও করবেন। আঙ্গিকে তারা কিন্তু পুলিশের প্রথম ব্যারিকেড তারা কিন্তু ভেঙে ঢুকে গিয়েছে এবং পরবর্তী যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের কাছাকাছি কিন্তু তারা চলে এসেছে। দর্শক, আমরা যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি ভেঙে পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে ভেঙে কিন্তু তারা কিন্তু ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। আমরা যেমন তারা কিন্তু আবারও কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে।
ঘেরাও করে কয়েকটা দাবি তুলেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাদিক কায়েম বলেছে যে 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে হবে এবং এটা যদি না করতে পারে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবি করছে সাদিক কায়েম। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই 3 দফা দাবি আমরা জানিয়েছি এবং একই সাথে আমরা গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, সাংবাদিক এবং জুলাইয়ে যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছে, জুলাইয়ের যারা আমাদের সহযোদ্ধা ছিল, আমরা সবার সাথে গতকাল থেকে যোগাযোগ করছি, মিটিং করছি। ছাত্রদল, ছাত্র শিবির, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এবং বামপন্থী সংগঠন, ইসলামিক সংগঠন এবং সব ধরনের নাগরিক, ছাত্র এবং নাগরিকদের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আমাদের ফেসিবাদের বিরুদ্ধে, আমাদের কমন এনিমি ভারতের যে হচ্ছে যারা বাংলাদেশে দাসত্ব কায়েম করতে চায় এবং একই সাথে এই পতিত ফেসিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি এবং সকল ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে সবাই একমত হয়েছে এবং খুব দ্রুতই সকল ফেসিবাদ বিরোধী আমরা যারা জুলাই একসাথে নেমেছিলাম আমাদের সম্মিলিত কর্মসূচি আপনারা দেখতে পাবেন। এবং একই সাথে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি, আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন দেশের আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি, যে গণকমিটির মাধ্যমে যারা ফেসিবাদের দূষর আছে, খুনি হাসিনা এবং তার দূষর, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং সেই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছেন আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সার্বিক। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সাদিক কায়েমেরা বসে থাকার লোক নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করব, সেখানে 48 ঘন্টা পার হয়ে গেছে, গ্রেপ্তার করতে পারেনি। তো অন্য কেউ প্রতিবাদ না করলেও কিন্তু ডাকসুর নেত্রীরা সেখানে গিয়েছেন এবং শর্তও দিয়ে দিয়েছেন, আপনারা শুনলেন। সুপ্রিয় দর্শক, আমরা আমার দেশের একটা নিউজ দেখলাম, ডাকসুর নেত্রী জুমা আপু তিনি বলেছেন যে আমরা তথ্য পেয়েছি অপরাধীরা এখনও দেশে আছে, কিন্তু আমরা গত কয়েকদিন থেকেই দেখতেছি যে একের পর এক জুলকারনাইন সাহের বলতেছে যে সে পালিয়ে চলে গেছে। আজকে আপনাদের যমুনা টেলিভিশনের একটা প্রতিবেদন দেখাইছি, তারাও নিশ্চিত হয়েছে যে এই দিক দিয়ে পালিয়ে গেছে, কিন্তু জুমা বলতেছে যে না, তারা এখনও পালায়নি, দেশে আছে। তো জুলকারনাইন সাহের এই কর্মকাণ্ড দেখে বাঁশের কেল্লার একটা পোস্ট দেখলাম, সেই পোস্টটা আপনাদের একটু পড়ে শোনাতে চাই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পোস্টটা করার কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, তার পক্ষ নিয়ে আবার জুলকারনাইন সাহের পোস্ট দিয়েছে। তো এই পোস্টকে সাথে নিয়ে, স্ক্রিনশট সাথে নিয়ে বাঁশের কেল্লা একটা পোস্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাঁশের কেল্লা লিখতেছে যে সাম্প্রতিক সময়ে জুলকারনাইন সাহের কর্মকাণ্ডে সন্দেহের দৃষ্টিতে দেখছেন নেটিজেনরা, বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপনীয় নথি সবার আগে তার কাছে চলে যাওয়ার অবশ্যই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অগ্রহণযোগ্য। কিছু আগে তিনি চুপুর ঔষধ খাওয়ার তালিকা সংক্রান্ত একটি পোস্ট করে কিছুক্ষণের মধ্যে আবার সরিয়ে ফেলেছেন, যে ছবিটা রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী ছাড়া অন্য কারো কাছে থাকার কথা নয়। সর্বশেষ আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্টের পক্ষে অন্যতম সম্মতি উৎপাদক আনিস আলমগীরের পক্ষে দাঁড়িয়েছে। এই থেকে তার প্রতি সন্দেহে আরও ঘনীভূত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আনিসকে যে গ্রেপ্তার করা হয়েছে এটার আবার পক্ষে নিচ্ছে জুলকারনাইন সাহের। আসলে জুলকারনাইন সাহের কার পক্ষ হয়ে কাজ করতেছে বুঝতেছি না। ইদানিং আমরা দেখতেছি যে জামাত শিবিরের বিরুদ্ধে তিনি অনেক পোস্ট করেছে। তো সব মিলে আমরা জুলকারনাইন সাহের আসলে ইয়েটা বুঝতে পারতেছি না যে আসলে সে কার হয়ে কিভাবে কাজ করতেছে। বাংলাদেশের মধ্যে এতগুলো বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, তার সবার আগে তার কাছে এই নথিগুলো কীভাবে পৌঁছতেছে আমরা বুঝতে পারতেছি না। তো প্রিয় দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।